সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেডিয়াম সায়েন্স একাডেমি ময়মনসিংহ শাখার পক্ষ থেকে মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, জীববিজ্ঞান বিভাগ। আজকে আমরা পড়ব প্লাজমা মেমব্রেনের গঠন নিয়ে। প্লাজমা মেমব্রেন খেয়াল করো, আমরা গত ক্লাসে পড়েছিলাম জড়কোষ প্রাচীর। জড়কোষ প্রাচীরের ভিতরের দিকে যে পাতলা স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য দ্বিস্তরী যে ঝিল্লি থাকে তাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। সংজ্ঞাটা আমি আবার বলতেছি, সজীব কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য দ্বিস্তরী লিপোপ্রোটিনের যে পর্দা থাকে তাকেই বলা হয় প্লাজমা মেমব্রেন। তাহলে এটা অনেক সূক্ষ্ম একটা মেমব্রেন, দেখো অনেক সূক্ষ্ম একটা মেমব্রেন। জড়কোষ প্রাচীরের গঠন তো অনেক স্থূল, এটাকে তো দেখা যায়, কিন্তু এই প্লাজমা মেমব্রেনকে অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, ট্রান্সমিশন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও এটাকে ভালো করে দেখা যায় না, এত সূক্ষ্ম আণবিক গঠন। জাস্ট বিজ্ঞানীরা কিছু উপাদান আলাদা করতে পেরেছেন, জাস্ট এখানে নির্ণয় করতে পেরেছেন এখানে আছে লিপিড এবং প্রোটিন এবং কার্বোহাইড্রেট এবং ক্ষেত্র বিশেষে বিশেষ কিছু উদ্ভূত লিপিড, কোলেস্টেরল নির্মিত একটি বিশেষ স্তর। জাস্ট এইটুকু ধারণা পেয়েছেন। এই জন্যই বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা এই প্লাজমা মেমব্রেন সম্পর্কে বিভিন্ন মতবাদ বা হাইপোথিসিস আমাদের সামনে উপস্থাপন করেছেন। 1935 সালে ড্যানিয়েল এবং ডেভসন ওনাদের একটি গুরুত্বপূর্ণ হাইপোথিসিস আমাদের সামনে তুলে ধরেন। এটাকে ওনারা বলেন স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচের মতো অনেকটা, এখানে লিপিড আর প্রোটিন, দুই পাশে থাকে প্রোটিন, মাঝখানে থাকে লিপিড। স্যান্ডউইচে কি থাকে? পাউরুটি থাকে, ভিতরে থাকে ডিম, জেলি, বিভিন্ন উপাদান, বার্গারের সামগ্রী ইত্যাদি ইত্যাদি। এই জন্যই তারাও এটার সাথে কল্পনা করে এটার নাম দিয়েছেন স্যান্ডউইচ মডেল। দুই পাশে থাকবে প্রোটিন, মাঝখানে থাকবে লিপিড, এইভাবে স্যান্ডউইচ মডেল। কিন্তু পরবর্তীতে তার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে, এটাকে আমরা আর গুরুত্বপূর্ণ হিসেবে ধরি নাই, আরও ভালো মতবাদ আমরা পেয়েছি। রবার্টসন এই সমস্ত অংশটাকে একটা একক হিসেবে ধরেছেন। এই জন্য উনি যে মতবাদটা দিয়েছেন তা হলো একক পর্দা মতবাদ বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। উনি বলছেন না, সবকিছু একটা একক, প্রোটিন লিপিড সব একইভাবে একক হিসেবে উনি চিন্তা করেছেন। এই জন্য ওনার মতবাদটাকে আমরা বলি একক পর্দা মতবাদ বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। কিন্তু তার চেয়ে তো ভালো মডেল পেয়েছি আমরা 1972 সালে। আজকে আমরা সেই মডেলটা নিয়ে আলোচনা করব, যার নাম হলো ফ্লুইড মোজাইক মডেল। এস জে সিঙ্গার ও জিএল নিকেলসন 1972 সালে আমাদের এই ফ্লুইড মোজাইক মডেলটি উপস্থাপন করেন। তাদের এই মতবাদ অনুসারে এখানে বেশ কয়েকটি অংশ আছে। প্রথম যে অংশটা ওনারা বলেছেন তা হলো ফসফোলিপিড বাইলেয়ার। বাইলেয়ার মানে দুইটা স্তর, মনে হলে এক স্তর, বাই হলে এখানে আমরা বুঝবো দ্বিস্তর। এখানে খেয়াল করে দেখো, এই যে বাইরে একটা স্তর, ভিতরের দিকে আরেকটা স্তর, এইভাবে ফসফোলিপিড বাইলেয়ার বা দুইটা স্তরের কথা বলছেন। এই ফসফোলিপিডের মধ্যে, এই বাইলেয়ারের মধ্যে ওনারা বলছেন এখানে প্রোটিন থাকবে 60% আর লিপিড থাকবে 40%। আবার ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে ওনারা দেখিয়েছেন এখানে থাকে, প্রত্যেকটা লেয়ারে থাকে পোলার হেড আর নন পোলার টেল। এই যে উপরের অংশ আমরা যে দেখতেছি বাইলেয়ারের, এখানে থাকে হেড যা কিনা পোলার, পানি গ্রাহী, অর্থাৎ পানি গ্রহণ করে সে ফুলে ফেপে মোটা হয়ে যায়, স্ফীত হয়ে যায়। আর এখানে যে আমরা টেল দেখতেছি, লেজ দেখতেছি, তা হলো নন পোলার, যা কিনা পানি বিগ্রাহী। ওনারা এইভাবে প্রত্যেকটা লেয়ার, এই বাইলেয়ারের এখানে লিপোপ্রোটিনটাকে, এই লিপিডটাকে ওনারা এইভাবে ধরেছেন যে লিপিডের দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্ত থাকে হেড যা কিনা পোলার পানিগ্রাহী, পানি শোষণ করে স্ফীত হয়ে যায়, আর বিপরীতে থাকে টেল
যা হইতেছে নন পোলার, পানি বিগ্রাহী, যা পানি শোষণ করে না। পানি যদি শোষণই করতো তাহলে কোষের অভ্যন্তর থেকে সে পানি শোষণ করে নিত। আর হেড যেহেতু পানি গ্রাহী, হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখবে একটা মানুষ যদি পানিতে ডুবে মারা যায়, তার শরীর ফুলে ফেপে মোটা হয়ে যায় পানি গ্রহণ করে, তাহলে তার কোন অংশ পানি গ্রহণ করে? প্লাজমা মেমব্রেনটাই মূলত তার পানি গ্রহণ করে তাকে মুটিয়ে দেয়, ফুলিয়ে দেয়। এবার আমরা দেখব এই ফ্লুইড মোজাইক মডেলের দ্বিতীয় অংশ, মেমব্রেনাস প্রোটিন। এখানে 3 ধরনের প্রোটিন দেখা যায়। এক ধরনের প্রোটিন খেয়াল করো একদম বাইরের দিকে আছে, এই ফসফোলিপিডের বাইরের দিকে আছে, তাকে আমরা বলি প্রান্তীয় প্রোটিন। ইংলিশে বলা হয় পেরিফেরাল প্রোটিন। এক ধরনের প্রোটিন দেখো লিপিডের ভিতরে আংশিক বেশিরভাগ অংশ জুড়ে সে প্রথিত বা গাঁথা অবস্থায় আছে, তাকে আমরা বলবো অন্তর্নিহিত প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিন। আরেক ধরনের প্রোটিন খেয়াল করো, সে লিপিডের, ফসফোলিপিডের এই বাইলিপিডের, লিপিড বাইলেয়ারের 2 স্তরেই সে ব্যাপ্ত আছে, তাহলে এটাকে আমরা বলবো আন্তঃঝিল্লি প্রোটিন। আন্তঃঝিল্লি প্রোটিন আমি বাংলায় বলেছি, ইংলিশে এটাকে বলা হয় পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন, অন্তর্নিহিত বা কোরে সম্পৃক্ত প্রোটিন, অথবা আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। আমি আবারও বলতেছি, পেরিফেরাল প্রোটিন, কোর কনজুগেটেড প্রোটিন অ্যান্ড ইন্টিগ্রাল প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন এখানে দেখা যায়। চলো দেখি এই প্রোটিনগুলো কি কি কাজ করে। এই প্রোটিনগুলো এনজাইম হিসেবে কাজ করে, এরা রিসেপ্টর হিসেবে কাজ করে, নিউরো ট্রান্সমিটারের কাজ করে। এছাড়া চ্যানেল, পাম্প, বাহক, আয়ন বাহক, আমরা পরবর্তীতে পড়ব, নবম অধ্যায় যখন আমরা পড়ব, আয়ন এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের জন্য বাহক প্রয়োজন। এই প্রোটিনগুলো সে বাহক হিসেবে কাজ করে। তারা বাহক তল হিসেবে কাজ করে, একটা কোষের সাথে আরেকটা কোষকে যুক্ত রাখতে সহায়তা করে। এই কাজগুলো এই প্রোটিনগুলো করে থাকে। এই মেমব্রেনাস প্রোটিনের কাজ হলো এইগুলোই। এবার আমরা জানবো তার পরবর্তী অংশ, 3 নাম্বার, খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। এখানে ফসফোলিপিড বাইলেয়ারের সাথে দেখো, ফসফোলিপিড বাইলেয়ারের সাথে এখানে কার্বোহাইড্রেট অণু যুক্ত থাকে। কার্বোহাইড্রেটটা দেখো এখানে ফসফোলিপিডের হেডের সাথে যুক্ত আছে। তাহলে এখানে আমি এই বেঞ্জিনের মতো রিং করে দেখাইতেছি, তোমার বইয়ে শিকড়ের মতো করে দেখাইছে না, শিকড়ের মতো কেমন ভালো লাগে না, তুমি এরকম বেঞ্জিনের মতো স্ট্রাকচার দিয়ে তুমি দেখাবা, তাহলে এইগুলো হলো কার্বোহাইড্রেট অণু। হ্যাঁ, গ্লুকোজের স্ট্রাকচার তো এরকমই, যে অনেকটা বেঞ্জিনের মতো হেক্সাগোনাল রিং। তাহলে আমরা কার্বোহাইড্রেটের এই অণুগুলো দেখতেছি কার মধ্যে? এই ফসফোলিপিডের সাথে যুক্ত। লিপিডের সাথে যখন এই কার্বোহাইড্রেট অণুগুলো যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। গ্লুকোজ থেকে গ্লাইকো, আর লিপিডটা আছে গ্লাইকোলিপিড। আবার এরা যখন প্রোটিনের সাথে যুক্ত থাকে, দেখো যে আমরা এবারে দেখতেছি এই কার্বোহাইড্রেট অণুটি প্রোটিনের সাথে যুক্ত আছে। প্রোটিনের সাথে যুক্ত থাকলে তাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। কার্বোহাইড্রেট থেকে গ্লাইকো বা গ্লুকোজ, আর প্রোটিন তো আছেই, তখন তাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন দুটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে এই অংশ যেগুলো আমরা দেখলাম, মাত্র যে অংশগুলো দেখলাম, এদেরকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এদেরকে শুধুমাত্র সারফেস তলে পাওয়া যায়, অর্থাৎ উপরের ভাগে পাওয়া যায়, নিচের তলে কিন্তু এই গ্লাইকোক্যালিক্সদের পাওয়া যায় না। সর্বশেষ অংশে আমরা যে জিনিসটা দেখব, এখানে এক ধরনের লিপিডের রূপান্তর থাকে। দেখো এই জন্য আমি যে ফসফোলিপিড বাইলেয়ার, এটাকে আমি রূপান্তরিত করে ফেলতেছি, এটাকে আমি পরিবর্তন করে নিলাম। এখানে এক ধরনের উদ্ভূত লিপিড থাকে, উদ্ভূত লিপিড, অনাকাঙ্ক্ষিত লিপিড, যা অবশ্য খুব একটা ভালো হিসেবে কাজ করে না, তাদেরকে আমরা বলি কোলেস্টেরল। কোলেস্টেরল। ত্বকের মধ্যে এই প্লাজমা মেমব্রেনের প্রাচীর হিসেবে এখানে কোলেস্টেরল অণু থাকে। এই কোলেস্টেরল অণু উদ্ভূত লিপিড, তারা 2 প্রান্তেই থাকতে পারে, লিপিডের সারফেস লেয়ার, ইনার লেয়ার, এই 2 তলেই এখানে কোলেস্টেরল অণুগুলো থাকতে পারে। এবার আমরা জানবো এই যে স্ট্রাকচারটা, তাকে এই ফ্লুইড মোজাইক মডেল নাম দেওয়া হয়েছে কেন?
আমি যে গঠনটা দেখিয়েছি এটা কিন্তু দ্বিমাত্রিক না, এটার একটা ত্রিমাত্রিক রূপ আছে। তাহলে চলো আগে ত্রিমাত্রিক রূপটা রেডি করি। তাহলে তোমাকে এই ফ্লুইড মোজাইক নামটা কেন দেওয়া হয়েছে এটা আমার বোঝাইতে সুবিধা হবে। এই মডেলটার নাম ফ্লুইড মোজাইক হওয়ার কারণ, এইখানে আমরা দেখতেছি যে লিপিডের সমুদ্রের মধ্যে প্রোটিন অণুগুলো ভাসমান বা ডুবন্ত। অর্থাৎ এটাকে যারা এটা সম্পর্কে বর্ণনা করেছেন তারা বলছেন যে এটা একটা লিপিডের সমুদ্র। এখানে এই লিপিডটাকে ওনারা তরল হিসেবে ধরেছেন, আর এখানে প্রোটিনগুলো সেই তরল সমুদ্রের মধ্যে, সমুদ্রের যেমন বরফখণ্ড আইসবার্গ, শীত প্রধান দেশে সমুদ্রের মধ্যে পানি জমে বড় বড় আইসবার্গ তৈরি হয়, সমুদ্রের পানির উপরে তারা বিক্ষিপ্তভাবে অবস্থান করে। তাদের কাছে এটাই মনে হয়েছে যে লিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো সেই আইসবার্গের মতো ভাসমান। এই জন্য তারা এটার সাথে কল্পনা করে নাম দিয়েছেন ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড ভাসমান, ফ্লুইডের মধ্যে এখানে প্রোটিনগুলো আইসবার্গের মধ্যে ভাসমান। তারপর তোনারা এটাও বলেছেন যে এখানে লিপিডের অণুগুলো স্থির নয়। তৃতীয় পয়েন্ট খেয়াল করো, তারা এটা বলেছেন এখানে লিপিডের অণুগুলো স্থির নয়, তারা পরস্পর ঠোকাঠুকি করে, স্থান বিনিময় করে। সমুদ্রের পানিতে যেমন ঢেউ ঢেউ যখন সংঘর্ষ হয়, দুইটা ঢেউ যদি সামনাসামনি এসে বাড়ি খায় তখন দেখা যায় তার মধ্যে থেকে পানি উঠে আসে। এরকম লিপিড অণুগুলো তারা স্থির নয়, তারা পরস্পর ঠোকাঠুকি করে, ঢেউয়ের মতো এসে আশ্রয় পড়ে, ফলে তারা স্থান পরিবর্তন করে। তাহলে মনে করো যে একটা লিপিডের হেড, এই জায়গাটা একটা হেড ছিল, এটা লাফ দিয়ে এখানে চলে আসলো, তাহলে ওই জায়গা খালি হয়ে গেল না? এরকম আমরা দেখবো বিভিন্ন জায়গায় এরকম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত খালি জায়গা থাকে। ওনারা দেখিয়েছেন যে এরকম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত খালি জায়গা থাকে, যে এখানে লিপিডের কোনো হেড নাই, ওই জায়গা বিনিময় করেছে, স্থান বিনিময় করেছে, ফলে ওই জায়গাটা ওই জায়গায় খালি হয়ে অবস্থান করতেছে। তখন তাদের কাছে আবার মনে হয়েছে এটা মোজাইক করা পাথরের মতো। আগে টাইলসের পরিবর্তে ঘরে মোজাইক করা হতো, কালো পাথর সাদা পাথর এইভাবে মোজাইক করা হতো। তো তারা এটাই মনে করেছেন, দেখিয়েছেন যে যেখানে কালো পাথর ওইখানে আমরা ধরে নিতেছি আমাদের একটা ইলিউশন হয় যে আমরা মনে হয় এখানে কিছু নাই। তাদের কাছে এমনই মনে হয়েছে যে এখানে যেহেতু হেড নাই ওই জায়গাটা খালি, আর যেখানে সাদা পাথর এখানে কিছু একটা আছে। তাহলে তাদের কাছে মনে হচ্ছে এরকম মাঝে 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 খেয়াল করে দেখো মোজাইক করা পাথরের মতো, এই যেরকম কালো কালো বিন্দু মিলে মনে হইতেছে এরকম যে মোজাইক করা পাথরের মতো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত জায়গা আছে। এই জন্যই তারা এটাকে বলেছেন মোজাইক মডেল। মোজাইক ভাসমান ফ্লুইড আর এই মোজাইকের মতো মোজাইক আকৃতি, এই সব মিলে তারা নামকরণ করেছেন ফ্লুইড মোজাইক মডেল। আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদের জানাবা, যেখানে সমস্যা আছে আমরা ওই অংশ ধৈর্য টার্গেট করে ওইটুকু পড়বো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।